গাজীপুরের কাপাসিয়ায় একটি গাড়ির বডি মেরামত দোকানে অপেক্ষা করছিলেন শেখ মোহাম্মদ সেলিম। তার পরিবার দীর্ঘদিন ধরেই পরিবহন ব্যবসায়ের সাথে জড়িত, ফলে খুব আগ্রহ নিয়েই নিজেদের একটি বাস মেরামতের কাজ দেখছিলেন তিনি। আকস্মিক একটি মাইক্রোবাস ঘটনাস্থলে উপস্থিত হয়। সেলিমের মনোযোগ ব্যাঘাত ঘটে। কিছু বুঝে ওঠার আগেই 4-5 জন লোক ওই মাইক্রোবাস থেকে বের হন। একজনের হাতে মনিটর সমেত একটি ডিভাইস। সাথে সাথে সেলিমের পকেটে থাকা সেলফোন বেজে ওঠে। তিনি ফোন ধরতে পকেটে হাত দিতেই লোকগুলো বুঝে গেল তারা তাদের টার্গেট খুঁজে পেয়েছে। অতএব এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করলো, আপনি কি শেখ মোহাম্মদ সেলিম? হ্যাঁ সূচক মাথা নাড়লেন তিনি। তার সাথে সাথে তার দুই পাশে 2 জন লোক তাকে চেপে ধরে জোর করে উঠিয়ে নিলেন তাদের মাইক্রোবাসে। হাত পেছন দিয়ে বাঁধা হলো, চোখ কাপড় দিয়ে বেঁধে ওপরে একটি টুপি পরিয়ে দেওয়া হলো। সেলিমের কোনো ধারণাই ছিল না যে কারা তাকে আটক করেছেন। কাকে যেন তুলে নেওয়া হচ্ছে সেটা তো দূরের কথা, কিন্তু অল্প কিছুক্ষণ বাদেই তাকে আয়নাঘর নামে একটি অবৈধ কারাগারে বন্দী করা হবে, যেটি পরিচালনার দায়িত্বে আছে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাদ্দ পরিদপ্তর ডিজিএফআই। এই প্রথমবারের মতো কারাগারটির 2 জন সাবেক বন্দী, যাদের মধ্যে একজন সাবেক সামরিক কর্মকর্তাও রয়েছেন, প্রকাশ্যে গোপন বন্দিশালার বর্ণনা দিতে সম্মত হয়েছেন। পাশাপাশি 2 জন সামরিক কর্মকর্তা এই বন্দিশালার অস্তিত্ব শুধু নিশ্চিতই করেননি, একই সাথে নেত্রনিউজকে কারাগারটির কয়েকটি কক্ষের ছবিও সরবরাহ করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম উপগ্রহ পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবির মাধ্যমে আমরা এই গোপন কারাগারটির অবস্থানও শনাক্ত করতে সক্ষম হয়েছি। 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর থেকে বলপূর্বক অন্তর্ধান বা গুম হয়ে উঠেছে সরকারি নিপীড়নের একটি নিষ্ঠুর ও কার্যকর পন্থা। মানবাধিকার সংস্থা অধিকারের হিসাব অনুযায়ী 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত অন্তত 605 জন ব্যক্তি বাংলাদেশে গুমের শিকার হয়েছেন। এদের মধ্যে সন্ত্রাসবাদ ও অপরাধকর্মে জড়িত থাকার সন্দেহে আটক ব্যক্তিরা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী, শাসক দলের সমালোচক ও সেলিমের মতো একেবারেই সাধারণ মানুষজন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি 86 জন ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছেন, যাদেরকে অন্তত 10 বছর ধরে বন্দী রাখা হয়েছে ও যাদের খোঁজ এখনও পাওয়া যায়নি। এই ব্যক্তিরা গোপন বন্দিশালা আটক রয়েছেন অথবা হত্যার শিকার হয়েছেন বলে সংগঠনটি ধারণা করেছেন। আয়নাঘর নিয়ে আমাদের অনুসন্ধান থেকে ইঙ্গিত মিলেছে যে এই বিশেষ কারাগারটি প্রধানত হাই ভ্যালু বন্দীদের আটক রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে সেলিম কোনো হাই ভ্যালু বন্দী ছিল না। তার আটকের ঘটনাটি ঘটেছিল ভুল পরিচয়ের কারণে। সেলিমের গ্রামের বাড়ি কাপাসিয়ায়। তার পারিবারিক গাড়ির ব্যবসা আছে। কয়েক বছর আগে মালয়েশিয়া যাওয়ার আগে তিনি নিজেও ঢাকা ও গাজীপুর সড়কে বাণিজ্যিক গাড়ি চালিয়েছেন অজস্রবার। ফলে তাকে বহনকারী মাইক্রোবাস যখন রাজেন্দ্রপুর রেল ক্রসিংয়ে পৌঁছালো অথবা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ভেতর সেনা চৌকি পার হলো, তখন তার চোখ বাঁধা থাকলেও তিনি বুঝতে পারছিলেন এই সড়কটি কোথায়, তাকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেটাও তিনি মোটামুটি ধারণা করতে পেরেছিলেন। যখন তাকে অবশেষে মাইক্রোবাস থেকে বের করা হলো, তখন তিনি কলাপসিবল গেট, যাকে বাংলাদেশে অনেকে কেচি গেট বলে থাকেন, খোলার শব্দ শুনলেন। তারপর তাকে একটি সিঁড়ি দিয়ে নামিয়ে জানালাবিহীন একটি কক্ষে নেওয়া হলো। একজন ডাক্তার এসে তার রক্তচাপ পরীক্ষা করলেন ও মেডিকেল চেক আপ করলেন। তারপর তাকে একটি সেলে নেওয়া হলো। এই গোপন কারাগারটির বিষয়ে খুঁটিনাটি কিছু তথ্য সেলিম আমাদের দিয়েছেন, যেমন তাকে কী ধরনের জলখাবার দেওয়া হতো বা কোন ব্র্যান্ডের পানির বোতল দেওয়া হতো ইত্যাদি। তাকে যে স্থানে রাখা হয়েছিল সেখানে প্রায় সারা দিন রাত কয়েকটি অত্যন্ত উচ্চ শব্দের এক্সস্ট ফ্যান চলত। তিনি মাঝে মাঝে একটি বিমানের ওঠানামার কম্পন অনুভব করতেন। ফলে তিনি অনুমান করতে পেরেছেন যে পাশে হয়তো কোনো বিমানবন্দর বা ঘাঁটিতে বিমান ওঠানামা করেন। সেলিমের আগে ওই কক্ষে যারা বন্দী ছিলেন তারাও তার অপহরণকারীদের পরিচয় সম্পর্কে স্পষ্ট সূত্র রেখে গেছেন। অনেকেই খাবারের সাথে দেয়া মাংসের হাড় বা কোনো শক্ত বস্তু দিয়ে ডিজিএফআই এর নামের কক্ষের দেয়ালে খোদাই করে লিখে গেছেন। মালয়েশিয়া থেকে এক সাক্ষাৎকারে সেলিম নেত্রনিউজকে বলেন, ওই রুমের ভেতরে আপনার অনেক লেখা, ওয়ালের মধ্যে খোদাই করে লেখা। আমার মনে হচ্ছে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না। এক একজনের লেখার হাত এক এক স্টাইলের।
আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে, আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করেছিল বাড়ি থেকে। এরকম অনেক লেখা। অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যে আমাকে যেন খোঁজ করে। আমাকে সরকার এখানে এভাবে বন্দি করে রেখেছে। অপহরণকারীদের পরিচয় ততক্ষণে জানতে পারলেও সেলিমের বিহ্বলটা উল্টো আরও বেড়ে যায়। ডিজিএফআই তাকে আটক করতে যাবে কেন? হাসিনুর রহমান সেলিমের পুরোই বিপরীত। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই লেফটেন্যান্ট কর্নেল শুরু থেকেই নিজের হাই ভ্যালু বন্দী হওয়ার বিষয়টি বুঝতেন। তাকে আটক করা হয় 2018 সালে 8ই আগস্ট। তবে সেটি ছিল তার দ্বিতীয়বার গুম হওয়ার ঘটনা। তিনি প্রথমবার গুমের শিকার হয়েছিলেন 2011 সালের জুলাইয়ে। সামরিক বাহিনীতে তিনি পদকপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। বীরত্বের জন্য পেয়েছিলেন বীর প্রতীক খেতাব। র্যাবের একটি ইউনিটের অধিনায়ক থাকাকালে তিনি বেশ কয়েকটি সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। 2012 সালে 28 বছর চাকরি শেষ তাকে বরখাস্ত করা হয়। অভিযোগ হলো তিনি নিজেই জঙ্গিবাদে জড়িয়েছেন। এই অভিযোগ তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। মিরপুর ডিওএইচএসের নিজের বাসা থেকে তাকে যারা 2018 সালে ধরে নিয়ে যায় তাদের পরনে ছিল পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবির পোশাক। কাউকে আটক করার কোনো আইনি এখতিয়ার ডিজিএফআইয়ের নেই। ফলে কাউকে অপহরণ করতে হলে এই সংস্থার সদস্যরা বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ধারণ করে। 2018 সালের আগস্টে তাকে তুলে নেওয়ার পর হাসিনুর প্রায় 18 মাস নিখোঁজ ছিলেন। 2020 সালের ফেব্রুয়ারিতে তাকে ছেড়ে দেওয়া হয়। তখন অন্য অনেক গুমের শিকার ব্যক্তিদের মতো তিনিও নিজের গুম হওয়া নিয়ে বেশি তথ্য দিতে সম্মত হননি। তবে সাম্প্রতিক মাসগুলোতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন। নেত্রনিউজের একজন সম্পাদক এই ইস্যুতে তার সাক্ষাৎকার প্রস্তাব রাখলে তিনি সম্মত হন। সেলিম তার গুমের বিষয়ে কিছু না জানলেও হাসিনুর ছিলেন সামরিক বাহিনীর ভেতরকার একজন লোক। তিনি এই গোপন বন্দিশালার অবস্থান সম্পর্কে স্পষ্ট নিখুঁত বর্ণনা দিয়ে বলতে পেরেছেন। তিনি বলেন, উত্তরে 14 তলা বিল্ডিং, দক্ষিণে মেসবি, তার মাঝখানে হলো একটা মাঠ। মাঠের মাঝখানে এই কারাগার। এর ঠিক পূর্ব পাশে হলো লগ এরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার এবং ইএনসির অফিস। পশ্চিম পাশে হলো এমডি শেড, ডিজিএফআইয়ের এমডি শেড এবং উত্তর পূর্বে কোনো হলে ডিজিএফআইয়ের মসজিদ। এই গুম হাউসটার ছদ্মনাম হলো আয়নাঘর। হাসিনুর রহমানের দেয়া এসব তথ্যের ভিত্তিতেই নেত্রনিউজ কারাগারটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। গুগল আর্থের স্যাটেলাইট থেকে প্রাপ্ত সাম্প্রতিক ছবি অনুযায়ী ওই ভবনটির ছাদ তারপুলিন বা ত্রিপল দিয়ে ঢাকা। হাসিনুর নিজেও সম্প্রতি পাশে একটি ভবনে গিয়ে নিশ্চিত হয়েছেন যে ভবনটি আসলেই ছাউনি দিয়ে আবৃত। তবে আমরা ম্যাক্সার স্যাটেলাইট থেকে এই স্থাপনাটির আর্কাইভ ছবি সংগ্রহ করতে পেরেছি। কয়েক মাস আগে সেলিম নেত্রনিউজের একজন সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেন। 2016 সালের মে মাসে তিনি যখন নিখোঁজ হন তার ভাই গাজীপুর থানায় একটি সাধারণ ডায়েরি দাখিল করেছিলেন। পুরনো সংবাদপত্রের কপিও আমরা আলাদাভাবে খুঁজে পাই, যেখানে তার নিখোঁজ বা অপহরণের সংবাদ প্রকাশিত হয়েছে। তবে ডিজিএফআইয়ের অপহরণকারীরা যে ব্যক্তিকে প্রকৃতভাবে আটক করতে চেয়েছিলেন তিনি সেলিম ছিলেন না। তারা শীঘ্রই বুঝতে পারেন যে তারা ভুল ব্যক্তিকে ধরে এনেছেন। সেলিমকে তখন ছেড়ে দেওয়া হয়। তবে তার আগে তার বিরুদ্ধে একটা ভুয়া মামলা দায়ের করা হয়। তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। ডিবি তাকে বানোয়াট অভিযোগে আটক করে আদালতে উপস্থাপন করে। কয়েক মাস পর তিনি জামিনে মুক্ত হন। এরপর তিনি তড়িঘড়ি করে মালয়েশিয়ায় ফিরে যান। সেলিমের জবানবন্দিতে গোপন কারাগারে যেসব বৈশিষ্ট্যের কথা এসেছে তা ডিজিএফআই, র্যাব ও ডিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের জানায় নেত্রনিউজ। এদের মধ্যে দুইজন এই স্থাপনাটি চিনতে পারেন। এই দুই কর্মকর্তাই প্রথমে বন্দিশালার কোডনেম যে আয়নাঘর তা আমাদের জানান। এদের একজন জানান এই বন্দিশালায় 30টি সেল বা কক্ষ রয়েছে। আরও আছে কয়েকটি সাউন্ডপ্রুফ কক্ষ যেখানে বন্দীদের নির্যাতন করা হয়। এছাড়া এখানে বন্দী ছিলেন বা এখনও আছেন এমন কয়েকজন ব্যক্তির তালিকাও তারা আমাদেরকে দেন। এই সাবেক বন্দীদের একজন ছিলেন হাসিনুর রহমান। আমি যেহেতু আগে চাকরি করেছি ঢাকা শহরে, মিলিটারি পুলিশের অফিসার ছিলাম, আর্মি এমপি ইউনিটের, তো আমি এলাকাটা চিনে ফেলি। আয়নাঘরের অভিজ্ঞতার কথা স্মরণ করে সেলিম বলেন, আপনার নির্দিষ্ট একটা সময় ফ্যানটা একেবারে বন্ধ করে দেওয়া হয়। একেবারে নিঝুম হয়ে যায়। মনে হচ্ছিল যে আপনি পৃথিবী থেকে আলাদা, কোনো জায়গায় আসছেন, কোনো শব্দ নেই, একেবারে নিঝুম হয়ে যায়। এটা নির্দিষ্ট মেবি আপনার 30 মিনিট 40 মিনিটের জন্য। তিনি যোগ করেন, এই সময় লিটন এক ব্যক্তির সাথে কথা বলতো। তারা ওয়ালের মধ্যে আঘাত করতো, আঘাত করার পরে ওই পাশ থেকে কথা বলতো। উনি বলছে যে হয়তো খুব
খুব দ্রুত ছাড়া পাবে। তো আমার নাম্বারটা টয়লেটে লেখা আছে। সব টয়লেটে উনি বলেছে যে সব টয়লেটে ওনার নাম্বার উনি লিখে রেখেছে। তো আমি অনেক টয়লেটে ওনার নাম্বার দেখেছি। তো উনি তখন বলল যে ওনার মা যেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন, ওনাকে কাফরুলের আশেপাশে কোথাও রাখা হয়েছে। ওই লিটন আমাকে বলেছে। ইংলিশ মিডিয়াম স্কুলে একজন টিচার ছিলেন, এতটুকুই। শেখ মোহাম্মদ সেলিম আরও বলেন, মালয়েশিয়াতে আসার পর আমি ওই নাম্বারে কল দিই। একজন বুড়া মহিলার সাথে আমাকে কথা হয়। উনি খুব কান্নাকাটি করে এবং আমাকে রিকোয়েস্ট করে আমি যেন ফোন না দিই। বলল যে আপনি যে ফোন দিয়েছেন আপনি তো বিপদে পড়ে যাবেন। তো আমি বললাম যে কেন? বলছে যে ওনার বাসার নাম্বার নাকি সব গভর্নমেন্ট আওতায় ট্র্যাকিং করা নাকি। আমি বলছি যে আমি দেশের বাইরে থাকি, আর আমি তো কোনো অপরাধী না, আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। নেত্র নিউজের 2 জন প্রতিবেদক ওই একই নম্বরে কল করেন। যেই নারী ফোন ধরেন তিনি ছিলেন মুমতাজ করিম, যিনি তেহজিব করিমের মা। তেহজিব করিম 2016 সালের মে মাসে ঢাকা বিমানবন্দর থেকে নিখোঁজ হন। তিনি আসলেই ঢাকার ইংরেজি মাধ্যমের একটি স্কুলের শিক্ষক ছিলেন। 3 বছর পর 2019 সালের মে মাসে তাকে আদালতে উপস্থাপন করে বলা হয় তিনি জিহাদি সন্ত্রাসবাদে জড়িত। তেহজিব করিমের ভাই রাজীব করিমও যুক্তরাজ্যে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগে আটক ছিলেন। তেহজিবকে আটক ও 3 বছর পর আদালতে উপস্থাপনের ঘটনা থেকেও নিরাপত্তা সংস্থাগুলোর বেআইনি প্রবণতার ইঙ্গিত মেলে। মানুষকে তুলে নিয়ে গোপন কারাগারে মাসের পর মাস বা বছর পর বছর আটকে রাখা হয়, যা আইনের লঙ্ঘন। এরপর তাদেরকে আদালতে উপস্থাপন করা হয় এমনভাবে যেন তাদেরকে মাত্রই গ্রেপ্তার করা হয়েছে। শেখ মোহাম্মদ সেলিমকে 2016 সালের আগস্টে আদালতে উপস্থাপন করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বাংলাদেশের একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ছিলেন। তেহজিবের ক্ষেত্রে এই অভিযোগের সত্যতা থাকার সম্ভাবনা থাকলেও সেলিমের বিরুদ্ধে এই অভিযোগের যে কোনো ভিত্তি নেই তা নেত্র নিউজ নিশ্চিত করতে পেরেছে। সেলিমের ভাষ্য তো সম্ভবত একেবারে সকালবেলা ফজরের সময় মনে হয় ওনারা আমাকে ওইখান থেকে চোখ টোক বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। তো ওইখানে আমাকে একজন মহিলা জিজ্ঞাসাবাদ করে। তো উনি আমাকে জিজ্ঞাসাবাদ করলো আমার নাম, আমার টোটাল পরিচয়, আমি কি করি। সম্ভবত আইএসএল বা আইএসআইএল পাকিস্তানের একটি গোয়েন্দা সংস্থার কথা আমাকে জিজ্ঞেস করলাম। তো বললো যে পাকিস্তানের আইএসআই ওটার সদস্য নাকি আমি বলছি যে আমি এটার নাম শুনি নেই কোনো দিন। তো পরে ওনারা আমার বয়সটা নিয়ে মানে আমার নাম জিজ্ঞেস করলেও আমি বললাম শেখ মোহাম্মদ সেলিম। তো আমার পিতার নাম, তো ওইটাও অনেকবার আমাকে জিজ্ঞেস করলো। তো পরে ওনারা মানতে চাচ্ছিল না যে আমার জন্ম তারিখ 1/1/1990। তো ওনারা একই সময় মাইর শুরু করে, আপনার মানে কোনো দিক থেকে বাড়ি দেয় আমি অনুভব করতে পারিনি, বাট ডানে বামে মানে আমি এই দিকে গাইতে হলেও ওই দিকে বাড়ি দেয়, পায়ে বাড়ি দেয়, ডান পাশে বাম পাশে খুব জোরে জোরে মারে। তো আমিও খুব কান্নাকাটি করি, সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তো একটি চুপ করে রইল ওনারা। ওই মহিলা হঠাৎ করে জিজ্ঞেস করলো, শেখ মোহাম্মদ সেলিম আপনি কখনো পঞ্চগড় গেছেন? আমি বললাম যে না। তারপরে জিজ্ঞেস করলো যে আমাকে সম্ভবত আপনারা গোপালগঞ্জে কোনো একটি এরিয়ার নাম বললো যে আপনি গোপালগঞ্জ সম্ভবত কি জানি কোটালীপাড়া হয়তো বা মেবি এরকম কোনো একটা নাম হতে পারে, যে ওইখানে আমি নাকি বোমা পুঁতে রেখেছিলাম শেখ হাসিনাকে হত্যা করার জন্য। আমি বলছি যে না, আমি ওই এলাকাতে কখনোই যাইনি। তো ওনারা কেমন জানি মানতে ছিল না যে আমি আমার বাড়িটা কাপাসিয়া 6 নং ওয়ার্ড। তাকে করা প্রশ্নের ভিত্তিতে নেত্র নিউজ মূল্যায়ন করেছে যে তাকে আটকের ঘটনাটি সম্ভবত ভুল পরিচয়ের কারণে হয়েছে। ডিজিএফআই সম্ভবত এমন একটি বিষয়ে আগ্রহী ছিল যিনি সেলিম ছদ্মনামটি ব্যবহার করতেন, যিনি কিনা কোটালীপাড়ার শেখ হাসিনাকে হত্যা করতে বোমা পুঁতে রাখার দায়ে অভিযুক্ত। 2021 সালের ফেব্রুয়ারিতে র্যাব ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেন। তখন র্যাবের সূত্রে বিভিন্ন পত্রপত্রিকায় খবরে প্রকাশিত হয় যে ইকবাল হোসেন হরকাতুল জিহাদ নামে একটি নিষিদ্ধ জিহাদি সংগঠনের সঙ্গে জড়িত ছিল এবং তিনি 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলায় সন্দেহভাজন। সংবাদে আরও বলা যায় যে ইকবাল হোসেন এতদিন মালয়েশিয়ায় লুকিয়েছিলেন এবং সেলিম ছদ্মনাম ব্যবহার করতেন। তাকে ধরার জন্য সাভার ও গাজীপুরে একাধিক অভিযান চালানোর কথাও বলা হয়। এইসব কিছুই শেখ মোহাম্মদ সেলিমের পরিচিতদের সঙ্গে মিলে যায়। কিন্তু ডিজিএফআই যখন বুঝতে পারল যে তারা ভুল সেলিমকে ধরে এনেছে, তারা তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। ডিবি পুলিশ তাকে ভুয়া মামলায় আদালতে পাঠিয়ে দেয়। সেলিম আরও অনেক বিস্তারিত তথ্য দিয়েছেন, যা থেকে নেত্র নিউজ খুঁজে বের করেছে কীভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট একটি ফলস ফ্ল্যাগ বা ভুয়া অভিযানে বেশ কয়েকজন তরুণকে হত্যা করেছে। জানান হাসিনুর, নতুন যে সেকশন গুম হাউসের সেটা হলো 5টা করে রুম, প্রতিটা 5টা রুমের সাথে একটা করে বাথরুম। যে পাশে আমি ছিলাম
অর্থাৎ পশ্চিম পাশের 5টা রুমের সাথে যে বাথরুম, সে বাথরুমে 2টা প্যান আছে, একটা লো প্যান, একটা হাই কমোড। আমি হাই কমোডের উপর উঠে এক্সস্ট ফ্যান দিয়ে বাইরে তাকাই। আমি দেখতে পাই পুরানো বিল্ডিং এবং আমি চিনতে পারি মোটামুটি এটা এলাকাটা কোনটা। তিনি জানান যে এই ভবনে 2টি অংশ আছে। পুরনো অংশে আছে 16টি কক্ষ আর নতুনটিতে 10টি। প্রহরীরা সামরিক ও বেসামরিক লোকজন। হাসিনুর রহমান ও শেখ মোহাম্মদ সেলিম একে অপরকে চেনেন না। তারা একই সময়ে কারাগারে বন্দী ছিলেন। সেলিম ছিলেন 2016 সালে, হাসিনুর 2018 সালে। কিন্তু নিজেদের সাবেক বন্দিশালা নিয়ে দুইজনের বক্তব্যে রয়েছে অনেক মিল। সেলিমের মতো হাসিনুরও বলেন যে তাকে মাঝে মধ্যে এনার্জি প্লাস বিস্কুট দেওয়া হতো। উভয়ই জানান যে তাদেরকে যেসব খাবার দেওয়া হতো তার মান ছিল খুবই ভালো। দেওয়া হতো মামপানির বোতল। সেলিম অনুমান করেছিলেন যে আশেপাশে হয়তো কোনো বিমান ঘাঁটি বা বিমানবন্দর আছে, তবে হাসিনুর নিশ্চিত করেই জানান যে বিমান ওঠানামার শব্দ আসত তেজগাঁও বিমানবন্দর থেকে, যেখানে রুটিন বিমান সেনা বাহিনীর সেনা প্লেন ওঠানামা করত। শেখ মোহাম্মদ সেলিম বলেন, আর ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি, অনেক লোকের কান্নার শব্দ আসে, কিন্তু এটা ফ্যান ছাড়া অবস্থায় বোঝা যায় না। হাসিনুর রহমান বলেন, কোনো কিছু যাতে শোনা না যায় এবং ভেতরে কোনো শব্দ যাতে বাইরে না যায়, বড় এক্সস্ট ফ্যান ইউজ করে, খুব বড় বড়, যেমন ওই 5টা প্রতি রুমের সাথেই 2টা এক্সস্ট ফ্যান, অর্থাৎ ওই 10টা রুমের সাথে 4টা এক্সস্ট ফ্যান, যাতে কোনো শব্দ ভেতর থেকে বাইরে না যায়, বাইরের শব্দ ভেতরে না আসে। যেসব ছেলে তারা বন্দী ছিলেন সেসব সম্পর্কেও কাছাকাছি বর্ণনা দেন দুইজন। যেমন সেখানে কোনো জানালা ছিল না, ছিল 2 অংশ সমেত একটা দরজা। একটিতে ছিল লোহার শিকের দরজা, তারপর কাঠের দরজা, যেখানে একটি ছিদ্র করা। যে 2 সামরিক কর্মকর্তা আয়নাঘরের অস্তিত্ব সম্পর্কে নেত্র নিউজকে নিশ্চিত করেছিলেন, তাদের একজন এই কারাগারের কয়েকটি ছবি আমাদের সরবরাহ করেন। সেই ছবিগুলো এই 2জন ব্যক্তির সাথে হুবহু মিলে যায়। ওই কর্মকর্তা আরও জানান যে ডিজিএফআইয়ের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই স্থাপনার দায়িত্বে ছিল। 2006 সালের পর থেকে 4 জন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা সিটিআইবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই একই সময়ে 4 জন মেজর জেনারেল ছিলেন ডিজিএফআইয়ের মহাপরিচালক। সামরিক বাহিনীর 2 সূত্র কারাগারের সাবেক ও বর্তমান বন্দীদের যে তালিকা আমাদের দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন মোবাশ্বের হাসান, যিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নিখোঁজ হওয়ার পর ভারতের সংবাদ মাধ্যম দ্য আওয়ারের একটি প্রতিবেদনে বলা হয় তাকে ডিজিএফআই অপহরণ করেছে। সাবেক রাষ্ট্রদূত মারুফ জানান, তিনি নিজেও একজন সাবেক সামরিক কর্মকর্তা ও ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় একসময় আয়নাঘরে বন্দী ছিলেন। বর্তমানে যারা আটক রয়েছেন তাদের মধ্যে রয়েছেন 2 জন ব্যক্তি, যাদেরকে 2016 সালের আগস্টে আইন প্রয়োগকারী সংস্থা ধরে নিয়ে যায়। এদের একজন হলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাশেম। আরেকজন হলেন আবদুল্লাহিল আমান আজমি, যিনি নিজেও সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল। আজমি হলেন জামায়াত ইসলামীর সাবেক প্রধান গোলাম আজমের ছেলে। গোলাম আজমও একই আদালতে দণ্ডিত হয়েছিলেন। মীর আহমেদ বিন কাশেম ও আবদুল্লাহিল আমান আজমিকে আয়নাঘরে দেখেছেন এমন 2 কর্মকর্তা বিষয়টি নেত্র নিউজকে নিশ্চিত করেছেন। এমনকি হাসিনুর রহমান যখন বন্দী ছিলেন তখন তিনিও আয়নাঘরে তাকে দেখেছেন। তাদেরকে রুটিন মতো টয়লেটে নিয়ে যাওয়ার দায়িত্বে যেসব প্রহরীরা ছিলেন, তাদের বিভ্রান্তির কারণে হাসিনুর টয়লেটে আজমিকে দেখে ফেলেন। পরবর্তীতে তিনি সেখানে কর্মরত এক বেসামরিক প্রহরীর মাধ্যমে বিষয়টি আরও নিশ্চিত হন। সাবেক সেনা কর্মকর্তা হওয়ার হাসিনুরকে কিছু ক্ষেত্রে সুবিধা দেওয়া হলেও সেলিম ছিলেন সাধারণ কয়েদিদের মতোই। তাকে প্রায়ই প্রহার ও নির্যাতন করা হয়েছে। এমন একটি ঘটনা স্মৃতিচারক করে তিনি বলেন, ওই দিনকে খুব মারধর করে। মারধর করার পরে আমাকে আর ওই রুমে নিয়ে যাওয়া হয় না, আমাকে আপনার আরেকটি রুমে নিয়ে যায়, অনেক দূর হাঁটায় নিয়ে যায়। অনেক দূর হাঁটানোর পরে একটা রুমে নিয়ে যায়, যেখানে প্রচণ্ড গরম ফিল করি প্রথম অবস্থায়। তো ওই রুমে যাওয়ার পরে আমি একজন ব্যক্তিকে দেখতে পাই। তো প্রথম অবস্থায় উনি ওনার নাম বলে না, উনি খুব চুপচাপ ছিলেন, একেবারে চিকনা ছিলেন, আর ওনার শরীর শ্যামলা ছিল, লম্বা চওড়া। তো সম্ভবত অনেকটা সময় যাওয়ার পরে উনি ওনার পরিচয় দিয়ে যে আমার নাম লিটন, আমার বাড়ি বাড্ডাতে। উনি বাড্ডার লিটন
লিটনের বিষয়ে আরও তথ্য দিয়ে সেলিম জানান, উনি সম্ভবত 2017 সালে বা 16 সালে বাংলাদেশ থেকে সরকারিভাবে অলিম্পিক মার্শাল আর্টে অলিম্পিকে যোগ দেওয়ার জন্য যাওয়ার কথা ছিল। ওইটাকে মার্শাল আর্ট বলেছিল না, এক্স্যাক্টলি মানে ক্যারাতি বলেছিল আর কি। তো আমি বুঝি নাই, তখন উনি মার্শাল আর্ট বলল আমাকে, ক্যারাতি সম্ভবত। তার বর্ণনার ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে নেত্র নিউজ আয়নাঘরের আরেক বন্দির সন্ধান পায়। বাড্ডার লিটন বলে যাকে সেলিম চিনতেন, তার আসল নাম হলো শেখ মোহাম্মদ আবু সালেম। তিনি ঢাকার একটি স্কুলে কারাতের প্রশিক্ষণ ছিলেন। পুলিশের এলিট ইউনিট হিসেবে পরিচিত র্যাব 2016 সালের নভেম্বরে তাকে আটক দেখায়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি জিহাদি সন্ত্রাসবাদে জড়িত ছিলেন। র্যাব আরও দাবি করে আবু সালে ছিলেন সন্ত্রাসী গোষ্ঠী আইসিএসের কারাতে প্রশিক্ষণ। সেলিমকে যখন আবু সালের ছবি দেখানো হয়, তিনি নিশ্চিত করেন যে ইনি বাড্ডার লিটন, যাকে তিনি আয়নাঘরে দেখেছেন। অর্থাৎ আবু সালে ওরফে লিটন ওরফে হুরাইরা ভুয়া গ্রেপ্তার মঞ্চস্থ করেছে র্যাব। এই ভুয়া গ্রেপ্তারকে সংস্থাটি নিজেদের সন্ত্রাসবাদ বিরোধী সাফল্য হিসেবেও প্রচার করেছে।